প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো বিহারের ভোট শেষ হয়ে গেল। আজকে শেষ দফার ভোটটা হয়েছে। অ্যাকচুয়ালি ওখানে দুটো দফাতে ভোটটা হয়েছে। প্রথম দফার যে ভোটটা হয়েছে সেটা হচ্ছে 6 তারিখে, যে আমি যেটাতে গিয়েছিলাম, আর আজকে দ্বিতীয় দফা বা শেষ দফা। তো ভোট ওখানে হয়ে গেল। এবার কাউন্টিং হবে 14 তারিখে। কিন্তু দর্শক, আপনারা জানেন যে যখন ভোট শেষ হয়ে যায় তারপরেই মিডিয়াতে একটা রিপোর্ট প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা। সব সময় যে ওটা মিলে যায় সেটাও না, কিন্তু অনেক ক্ষেত্রে মিলেও যায়। তো ফলে একটা কৌতূহল থাকে মানুষের মধ্যে যে কি হবে। কাউন্টিং তো যখন হবে তখন তো দেখতে পাবোই, কিন্তু হাওয়া কি বলছে, বুথ ফেরত সমীক্ষাতে কি উঠে এসছে। তো যেহেতু এই কৌতূহল থাকে মানুষের মধ্যে, ফলে মিডিয়া হাউস বা নিজস্ব মিডিয়া নেই, কিন্তু মানে অন্য একটা সংস্থা, তারাও কিন্তু এই এক্সিট পোল করে তারা কোনো একটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে। তো যাই হোক, যেহেতু মানুষের কৌতূহল আছে, সেই জন্য মিডিয়া বা অনেক সংস্থা তারা এটা করে থাকে এবং সেটা ভোট শেষ হতেই প্রকাশ্যে আনা হয়। তো এখন বিহারে যেহেতু ভোটটা শেষ হয়ে গেছে, তো বিহারের এক্সিট পোল কি বলছে আমি দর্শক সেটাই আপনাদেরকে দেখাতে এলাম। এবং আমার নিজস্ব একটা কৌতূহল আছে, কারণ আমি তো নিজেই ওই ভোটে গিয়েছিলাম। আর বাংলার মানুষেরও একটা কৌতূহল থাকার কথা, কারণ যেটা মনে করি যে বিহারের রেজাল্টের উপরে বাংলার ব্যাপারটা অনেকটা নির্ভর করবে। কারণ বিহারে যদি বিজেপির জোট হেরে যায়, তাহলে কিন্তু বাংলাতে বিজেপি খুবই সংকটে পড়ে যাবে। আর যদি ওখানে বিজেপির জোট ভালো রেজাল্ট করে, তার একটা পজিটিভ ইম্প্যাক্ট তার মানে বিজেপির পক্ষে এই বাংলাতেও পড়বে। ফলে যেহেতু বাংলাতেও আমরা অনেকে পরিবর্তন চাইছি, সেই জন্যে যেহেতু মানে ওর রেজাল্টের একটা ইম্প্যাক্ট এখানে থাকবে, ফলে বাংলার মানুষের একটা কৌতূহল বিহারের রেজাল্টের দিকেও থাকার কথা। তো যেহেতু কৌতূহল আছে, আর বাংলার আমরা একটা চ্যানেল, তো আমরাও সেই কৌতূহল দূর করার জন্যে যতটা করার চেষ্টা করি আর কি। তো এখন হচ্ছে এক্সিট পোল কি বলছে, হাওয়া কি বলছে। 14 তারিখে তো আমরা পরিষ্কার জানতে পারবো, কিন্তু সময় যেন কাটছে না। 14 তারিখ কবে আসবে এখন তার অপেক্ষা। কিন্তু তার আগে যদি অন্তত একটু আভাসটা পাওয়া যায়, তাহলেও হয়তো খানিকটা স্বস্তি, যারা তাদের পছন্দের রেজাল্ট চাইছেন তাদের কাছে। তো দর্শক, কি এসছে রেজাল্ট, অনেকগুলো সংস্থা তারা সমীক্ষা করেছে এবং প্রকাশ্যে এনেছে। আমি দর্শক দেখাতে চাই। দেখুন, আচ্ছা, বিভিন্ন সংস্থা তারা সমীক্ষা করেছে, কিন্তু যখন প্রকাশ হচ্ছে তখন দেখছি যে একটা মিডিয়া তারা সব সংস্থার রিপোর্টকে একসঙ্গে প্রকাশ করছে, যাতে করে ট্যালি করতে সুবিধা হয়। দেখুন, অনেক সব সংস্থার নাম বাঁদিকে রয়েছে। দেখুন, আচ্ছা, এনডিএ, INDIA আর আদার্স, নিশ্চয়ই আপনারা জানেন, তাও একটু বলে দিই। এনডিএ মানে হচ্ছে বিজেপি জোট। ওখানে বিজেপি মানে হচ্ছে JDU, নীতিশ কুমার এবং আরও অন্যান্য। আর ইন্ডিয়া বলা হয়ে থাকে, যদিও আমরা সেটা বলি না, ইন্ডি জোট বলি। সেখানে লালু প্রসাদ যাদবের ছেলের যে পার্টি, বা লালু প্রসাদ যাদবের যে পার্টি, আর JD এবং আরও অন্যান্য আছে, কংগ্রেস আছে এর মধ্যে, আর আদার্সের মধ্যে PK এর ব্যাপারটাও আছে কিন্তু। তো দেখুন দর্শক, দেখে গেছেন, মানে নিশ্চয়ই দেখে নিয়েছেন, আমি আর কি পড়বো। প্রথমে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন কি DV রিসার্চ বলে, তারা এনডিএকে দিচ্ছে 137 থেকে 152, আর ইন্ডিজোটকে 83 থেকে 98, আদার্স 2 থেকে 6। পরেরটা হচ্ছে 133 থেকে 148, তারপরে এদিকে হচ্ছে 87 থেকে 102 আর 3 থেকে 6। তারপরে হচ্ছে 135 থেকে 150, 88 থেকে 103, 3 থেকে 6। আর এটা হচ্ছে কি TIF রিসার্চ বলে 145 থেকে 163, 76 থেকে 95 আর 306, এই 3 থেকে 6। আরও সংস্থা আছে দর্শক। চাণক্য যেমন দেখুন 130 থেকে 138, ইন্ডিজোটকে 100 থেকে 108, আদার্স 3 থেকে 5। মার্টিজ 147 থেকে 167, 70 থেকে 90 হচ্ছে ইন্ডি, আর আদার্স 2 থেকে 6। পোল স্টেট হচ্ছে 133 থেকে 148, ইন্ডি হচ্ছে 87 থেকে 102, আদার্স 3 থেকে 5। বাবা, এ তো একেবারে ছাপ্পার ফাড়কে দিয়ে দিয়েছে। এনডিএকে দিয়েছে 184 থেকে 209,
মানে 243টা হচ্ছে টোটাল আসন, তার মধ্যে 209টাও পেতে পারে এনডিএ, সেটা বলার চেষ্টা করেছে। আর 32 থেকে মানে মাত্র 32 মানে ইন্ডিজোট, এর মধ্যে আরজেডি আছে, কংগ্রেস আছে, সব আছে। 32 থেকে 49, আদার্স হচ্ছে 1 থেকে 5। আর আরেকটা মিডিয়ার আমি দেখছিলাম, তার মধ্যে এরও রয়েছে, মার্টিজটাও রয়েছে। দেখুন এখানে মার্টিজটা তো বললাম। তারপরে জেভিসি পোল কত 135 থেকে 150, ইন্ডি হচ্ছে 88 থেকে 103, এটা 01। আচ্ছা আচ্ছা, জেএসপি মানে জানেন তো, জেএসপি হচ্ছে জন সুরাজ পার্টি, পিকের পার্টি। যে পিকে এখানে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলে ছিলেন, তিনি একটা পার্টি করে ডিরেক্টলি লড়াইয়ে নেমেছেন, কিন্তু হাল কিন্তু খুব খারাপ, খুব খারাপ। দুটো এরকম একটা অবস্থা। ওখানে ক্ষমতায় আসার জন্য এককভাবে লড়ার চেষ্টা করেছিল, 243টা আসনের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে প্রার্থী দিয়েছিলেন পিকে, বিরাটভাবে। তো এই হচ্ছে অবস্থা। পিপলস ইনসাইট দেখুন 133 থেকে 148, ইন্ডি হচ্ছে 87 থেকে 102, পিকের পার্টি 2, 0 থেকে 2, 0 হতে পারে, আর আদার্স 3 থেকে 6। দৈনিক ভাস্কর 145 থেকে 160, ইন্ডি হচ্ছে 73 থেকে 91, পিকে 0 থেকে 0। বাস্তবে পিকের অবস্থা খুব খারাপ, যা দেখতে পাচ্ছি রেজাল্টে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এক্সিট পোল। তার মানে একটা এক্সিট পোলেও মানে কোনো মিডিয়া বা অন্য কোনো সমীক্ষক সংস্থা তার কোনোটাতেই ইন্ডিজোট ম্যাজিক ফিগার ক্রস করছে সেই দৃশ্য কিন্তু আসেনি, মানে একটাও এখনো পর্যন্ত সেই এক্সিট পোল দেখছি না। এবং এদিকে এনডিএর পক্ষে যেসব রেজাল্ট এসছে এবং টোটালটাই ম্যাজিক ফিগার থেকে অনেকটা ক্রস করা। ম্যাজিক ফিগার কত ওখানে 243 হচ্ছে মোট আসন, 243, তার মানে ম্যাজিক ফিগার হচ্ছে 122। তো 130-এর নিচে তো আমি কাউকে দিতে দেখছি না। 130 থেকে 138, 40, 50, 60, আবার 209 দেখলেন ওখানে। তারপরে একটাতেও 120 মানে 120-22 মানে হতে পারে ইন্ডির, একটাতেও কিন্তু রিপোর্ট আমরা দেখছি না। নট এ সিঙ্গল এক্সিট পোল, একটাও তো কিন্তু দেখছি না। ফলে যখন এতগুলো এক্সিট পোলের এই রেজাল্ট এসছে, তো মনে করা হচ্ছে যে এক্সিট পোল অনুযায়ী এক্স্যাক্ট পোল হবে, মানে ওটাই হবে রেজাল্টে, যেটা কোথাও মনে হচ্ছে। তো দেখা যাক দর্শক, 14 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এটাই সত্যিই বাস্তবে মিলে যায় কিনা। আর যদি মিলে যায় তাহলে যেটা বলছিলাম, ওখানে তো সরকার হবে, সে তো আমরা বুঝতে পারছি। ওখানকার মানুষের, ওখানকার দলের মধ্যে একটা বিরাট খুশির হাওয়া। যারা সরকার গঠন করবেন, যারা করতে পারবেন না, তাদের একটা হতাশার ছবি নিশ্চয়ই সামনে আসবে। কিন্তু আমার মনে হয় এই রেজাল্ট হলে এই বাংলাতেও যারা বিরোধী পার্টি করছেন, বিজেপি, তাদের মধ্যে কিন্তু একটা উৎফুল্ল ভাব নতুন করে দেখা যাবে, একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাবে। এবং এটা যেহেতু বিহারের ভোটটা হচ্ছে লাস্ট ভোট ছিল অ্যাসেম্বলির, মানে বাংলাতে ভোটের আগে বাংলা সহ যে 5টি রাজ্যে ভোট হবে, তামিলনাড়ু, আসাম ইত্যাদি, বিহার ছিল লাস্ট ইলেকশন। এর মাঝখানে আর কোনো বিধানসভার ইলেকশন নেই এই বাংলার মানে ভোট পর্বের আগে। তো ফলে এই লাস্ট ইলেকশনে যদি বিজেপি তার জোটের রেজাল্ট এইভাবে বের করে আনতে পারে, ফলে তারা পুরো উদ্যমে এই বাংলার ভোটের জন্য ঝাঁপানোর কথা। কিছু প্রশ্ন হয়তো এক্ষুনি আপনারা তুলবেন, ছাড়ুন না, একটু ওগুলো সাইডে রেখে একটু আশা রাখুন। আমি তো বলেইছি যে বিজেপির পক্ষে এই বাংলাতে এটা হচ্ছে শেষ চান্স, লাস্ট চান্স। এতে যদি বিজেপি রেজাল্ট করতে না পারে, মানে আফটার ইলেকশন, আফটার রেজাল্ট, এই বেঙ্গলে বিজেপি করার লোক খুঁজে পাওয়া যাবে না। ওই নেতারাই শুধু বাড়িতে বসে থাকবেন, বিজেপি করার লোক খুঁজে পাওয়া যাবে না। ফলে এটা কিন্তু বিজেপির কাছে একটা বিরাট চান্স। মানুষের মধ্যে একটা হাওয়া আছে, মানুষ কিন্তু তৈরি আছেন, মানুষ কিন্তু পরিবর্তনের জন্য তৈরি আছেন। যদি বিজেপি উদ্যোগ নেয়, সদিচ্ছা দেখিয়ে লড়াইয়ের নামে, 100% পরিবর্তন এখানেও আনতে পারবে। মানুষ তৈরি। বিজেপি তৈরি কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে কেউ প্রশ্ন তোলেন বা প্রশ্ন তৈরি হয় কিছু কারণে, কিন্তু মানুষ তৈরি। আর এখন বিহারের ইলেকশনটার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনারা জানেন বিহারে জয়টা বিজেপির পক্ষে খুব জরুরিও আছে, কারণ কেন্দ্রে যে সরকারটা চলছে নীতিশ কুমারের সাপোর্টে, যদি বিহারে বিজেপির জোট হেরে যায় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারটাও কিন্তু তারাও কিন্তু মানে তাদের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়বে। ফলে বিহারের ভালো রেজাল্ট করতে হবে সেই তাগিদ কিন্তু বিজেপির প্রথম থেকেই ছিল। আর যদি বিহারের রেজাল্টটা সত্যি এইরকম হয়ে যায়, তার মানে বিহারের সরকারটাও শক্তপোক্ত হবে এবং কেন্দ্রীয় সরকারটাও শক্তপোক্ত হবে। ফলে যদি কেন্দ্রীয় সরকারটা শক্তপোক্ত হয়, তার সঙ্গে বিহার, আমার মনে হয় না আর কারো ওপরে কোনোভাবে নির্ভর করতে হবে সরকারকে স্টেবল রাখার ক্ষেত্রে কেন্দ্রে। ফলে অল আউট
গেমটা এই বাংলাতে তাদের পক্ষে খেলাটা সহজ হবে। যেটা আমরা কখনো কখনো ভাবি যে মনে হয় কেন্দ্রের সরকারটা মানে যাতে টলমলো না হয়, যাতে বিরোধীরা বেশি ঐক্যবদ্ধ হয়ে মানে আবার কেন্দ্র বিরোধী না হয়ে ওঠে, সেই জন্য হয়তো দিদিকে কোথাও কাজে লাগিয়ে দিদিকে এখানে মানে দিদিকে ওখানে কাজে লাগানো হয়, আর তার মানে পরিবর্তে দিদিকে এখানে একটা বেনিফিট হয়তো কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয় বা বিজেপির লোকেরা দিয়ে থাকেন যে বাবা আপনি থাকুন একটা রাজ্যে, কিন্তু আমরা যাতে এখানে ভালো করে থাকতে পারি, সুতরাং এদিকটা ঘেটে দিন, আমরা আর ওদিকে তাকাবো না। মানে এটা যেটা দিদি মোদি সেটিং, দিদি এখানে মোদি ওখানে, এই যে ব্যাপারটা যেটা বলা হচ্ছিল, কিন্তু ওটার তার তো কোনো প্রয়োজন হবে না। যদি বিজেপি ওখানে নতুন করে সরকারে চলে আসে বিহারে, তার মানে স্টেবল হয়ে গেল। ফলে এখন নীতিশের মানে রেজাল্ট নিয়ে একটা ভয় ধরানোর চেষ্টা হতো যে নীতিশ যদি এখানে হেরে যায় তাহলে সব গড়বড়ি হয়ে যাবে, ওখানে গিরগিরে পড়ে মানে কেন্দ্র তো একটা এবার তার একটা মানে পড়ে যাবে, প্রভাব পড়ে যাবে। তো যদি সেটা না হয়, যদি এইরকম একটা এত বড় একটা মেজরিটি নিয়ে যদি একটা সরকার আসে, তার মানে আর কোনো ব্যাপারই থাকছে না, না বিহারের সমস্যা না দিল্লিতে সমস্যা। ফলে যদি ওই কারণে দিদির সঙ্গে সেটিং করে কেউ মানে যারা প্রশ্ন তুলছিলেন যে দিদিকে রেখে দেওয়া হয়েছে, ফলে ওটার আর কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য বলছি তার মানে বিজেপি এখানে অল আউট গেমটা নিশ্চিন্তে খেলতে পারবে, তাই বলছি। তো বিজেপি যদি সেটা খেলে, যদি নামে সেটা খেলতে, মানুষ কিন্তু তৈরি আছেন এবং মানুষ কিন্তু এটাই শেষবার সুযোগ দেবেন বিজেপিকে। কারণ এখানে আর নতুন করে তো এখন বিকল্প কিছু নেই, মানে শাসককে হটানোর ক্ষেত্রে সেরকম শক্ত কথা মানে দল তো কিছু নেই, বিজেপি আছে এবং বিজেপির প্রতি মানুষ ভরসা রাখছেনও। কিন্তু আবার বলছি এটা কিন্তু শেষ ভরসা, শেষবার, শেষ চান্স। যে প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে যে কোথাও দিদি মোদি সেটিং, সেটাকে উৎখাত করা, সেটাকে উপরে ফেলে দেওয়ার দায়িত্বটা কিন্তু বিজেপির, তাদের কাজের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে, ভোটের মাধ্যমে, ঠিকঠাকভাবে লড়াইয়ের মাধ্যমে। এটাই কিন্তু মানুষ দেখবেন শেষবার, এই বাংলার রেজাল্টটা মানুষ দেখতে চান। তো সেটা যদি করতে পারে বিজেপি, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, খুব ভালো। না হলে বিজেপি আর পাত্তা পাবে না আফটার ইলেকশন, তখন বিকল্প নিশ্চয়ই কিছু আবার উঠে যাবে, তৈরি হয়ে যাবে। মানুষ তো তৃণমূল হয়ে যাবে না, মানুষের যে ক্ষোভটা সেটা থেকে যাবে। যখন মানুষ দেখবেন যে বিজেপি পারছে না, পারলো না, তখন মানুষ দেখবেন মানুষই একটা বিকল্প তৈরি করে দেবেন। কেউ একজন দাঁড়িয়ে মানে ঠিকভাবে সামনে সারি দাঁড়িয়ে যাবেন, মানুষই দেখবেন বিকল্প তৈরি করে দিয়েছেন। ফলে বিজেপির কাছে একটা বিরাট বিরাট সুযোগ, সুবর্ণ সুযোগ। লাস্ট ইলেকশন বিহারে যদি এইরকম রেজাল্ট হয়, তার মানে এটা বিজেপির কাছে একটা বিরাট একটা পজিটিভ এনার্জি এই বাংলাতে লড়ার ক্ষেত্রে, এই বাংলাতে লড়ার ক্ষেত্রে। ফলে দর্শক, এই রেজাল্ট যদি সত্যি হয়, আমি বলবো যেমন কপালে ভাঁজ দেখছেন রাহুল তেজস্বী যাদবের, আমার ধারণা এই রকম রেজাল্ট হলে এখানকার দিদিমণিদেরও কপালে চিন্তার ভাঁজটা পড়বে যে যাহ, এইরকম রেজাল্ট হয়ে গেল, তাহলে তো মনে হচ্ছে এবার জোর কদমে এই বাংলায় লড়াইটা বিজেপি শুরু করবে। তো এই ভাঁজটা পড়বে। এবং আরও একটা ব্যাপার দর্শক, যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এসআইআর হওয়ার পরে প্রথম ভোটের রেজাল্ট, এসআইআর ঠিকমতো হওয়ার পরে প্রথম একটা ভোটের রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখেছেন এই এসআইআর পরে, ভোটটা হওয়ার পরে ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেড়েছে ওখানে, এবং জেনুইন ভোটটা হয়েছে, জেনুইন ভোটটা হয়েছে। তো তার মানে এসআইআরের ইম্প্যাক্ট একটা বলতে পারি। তো এখানেও তো এসআইআর পর্ব চলছে, যদিও সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং সেটাকে ভালো করে দেখা উচিত, করা উচিত। বিজেপি হয়তো বিহার ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, বিজেপির যারা উপরের নেতৃত্ব আছেন তারা হয়তো ব্যস্ত ছিলেন, কিন্তু আজকে তো ভোট কমপ্লিট হয়ে গেছে, 14 তারিখে কাউন্টিং। আমার মনে হয় তারাও অনেকটা সব রিলিজ হয়ে যাবেন আশা করব। শুধু ভোট মানে ভোট নিয়ে তো এখানে ঝাঁপাবেই, কিন্তু তার আগে যে এসআইআর পর্বটা চলছে বাংলাতে, সেটাও যেন একটু ভালো করে করায়। আর কমিশন এখানে যেভাবে চলছে সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, যেন একটু ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করে। কারণ আমরাও চাই এই বাংলাতে একটা পরিবর্তন হোক এবং ডাবল ইঞ্জিন সরকারের একটা বেনিফিট এই বাংলাও পাই। দর্শক কী বলবেন? যা সব বললাম বিহারের এক্সিট পোল থেকে শুরু করে আমাদের বাংলার প্রসঙ্গ টেনে, যদি আপনাদের এই সব বিষয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।